টেলস এন্ড টিউনসের আজকের নিবেদন ধীরেন্দ্রলাল ধরের ছবি। মুখ্য চরিত্রে গল্পকথক বুদ্ধদেব, মহাদেববাবু, ভূদেব ও জয়দেব। শুরু হচ্ছে ধীরেন্দ্রলাল ধরের ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ কলকাতায় এসেও ধাক্কা মেরেছে। দিন দুপুরে জাপানি বোমারুদের রীতিমতো আক্রমণ চলছে কলকাতার উপর। বোমাভীত নাগরিকেরা শহর খালি করে চলে গেছে। প্রতিটি সন্ধ্যায় চলছে নিষ্প্রদীপের মহড়া। ঘরের মধ্যে আলো জ্বাললেও সে আলো বাইরে বেরোনো নিষেধ। এমন দিনে চুপচাপ বাড়িতে বসে আর বই পড়ে সময় কাটে না। সন্ধ্যার পর আমরা কজন মিলে তাই প্ল্যানচেটের আসর বসিয়েছি। একখানি কাঠের টেবিলের সামনে তিনজন বসে প্ল্যানচেটের ওপর হাত রেখে মনে মনে কোনো এক মৃত আত্মাকে স্মরণ করি। তারপরই প্ল্যানচেট নড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ নড়াচড়া করার পর প্ল্যানচেটের নিচ থেকে কাগজখানি তুলে নিয়ে দেখার চেষ্টা করি যে তার উপর পেন্সিলের রেখা থেকে কোনো প্রশ্ন বা উত্তরের সন্ধান পাওয়া যায় কিনা। সন্ধ্যার পর 2-3 ঘন্টা এভাবে দিব্যি কেটে যায়। এই আসরের সদস্য সংখ্যা বর্তমানে 4 জন। আমি, আমার ভাই জয়দেব ও আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভূদেব। তবে সব দিন ভূদেব আসতো না, মাঝে মাঝে সে বায়োস্কোপ যেত। একদিন মহাদেবকে খুব চঞ্চল বলে মনে হলো। অনেকক্ষণ বসে থেকেও প্ল্যানচেট আর চলে না। আমি বিস্মিত হলাম, বললাম, আজ কি হলো বলো তো? আজ আমার মনটা বড় চঞ্চল, তাই আজ এতে ঠিক মন দিতে পারছি না। মহাদেব অনেক সম্পত্তির মালিক, তাই সম্পত্তি ঘটিত মামলা মোকদ্দমা লেগেই আছে। ঠিক তা নয়, ব্যাপারটা বিশেষ গোপনীয়। তবে তোমাদের আমি বলতে পারি, যদি না কখনো প্রকাশ পায়। কি বলো তো? কোনোদিন মুখ ফুটে কাউকে বলবে না তো? জানোই তো, আমরা কখনো পরচর্চা করি না। তবে শোনো, ভূদেব আমাকে খুন করার চেষ্টা করছে। পাগল নাকি? শুনলে তাই মনে হয় বটে। আমিও তাই প্রথমে বিশ্বাস করি, কিন্তু প্রতি রাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় কে যেন একঘাত চাবুক মারল। পরক্ষণেই দেখি হাতে, পায়ে, মাথায়, বুকে কোনো না কোনো জায়গায় কনকন করছে। সেই ব্যথা বাকি রাতটুকু আমায় সুস্থির হতে দেয় না। প্রথমে ডাক্তার দেখাই, কয়েকটা ভিটামিন বি ইঞ্জেকশনও নিলাম, কিন্তু তাতে কিছুই হলো না। শেষে গুরুদেবকে বললাম। তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে যেতে বললেন। তান্ত্রিক বলল আমাকে নাকি শুকো বান মারছে, এবং সেই বান মারছে আমার ভাইপো। একভাবে 5-6 মাস বান মারার ফলে শেষে শুকিয়ে শুকিয়ে আমি নাকি একদিন মরে যাব। তুমি ওসব বুজরুকি বিশ্বাস করো? যদি প্ল্যানচেট বিশ্বাস করি, তাহলে যন্ত্রমন্ত্রই বা বিশ্বাস করব না কেন? হ্যাঁ, তবে আমি শুধু শোনা কথায় বিশ্বাস করিনি, আমি লোক লাগিয়েছিলাম। তার মুখ থেকেই জানলাম ভূদেব বায়োস্কোপ দেখতে যায় না, প্রতি শনিবার এক তান্ত্রিকের কাছে যায়। আমাদের কথাটা লুকোই। দেখো, আজ শনিবার, আজ সে গেছে। তাতে তার লাভ কি? বিষয়, আমি মরে গেলে তো সব বিষয় সেই হাতে পাবে, তাই না? তোমার তো ছেলে মেয়ে নেই, সে তো এমনিই সব পাবে। সে তো অনেক সবুর করতে হবে, ততদিন সবুর করার ইচ্ছে তার নেই। আচ্ছা, এর কোনো প্রতিকার করেছো? একটা মাদুলি নিয়েছি, তাতে 3-4 দিন ভালোই আছি। আশ্চর্য ব্যাপার। জীবনটাই আশ্চর্য, বুঝলে বুদ্ধদেব? ভিতরে ভিতরে ব্যাপারটা এতদূর এলেও বাইরে কিন্তু তার কোনো প্রকাশ ছিল না। কাকা ভাইপো যথারীতি আসতো আমাদের প্ল্যানচেটের বৈঠক। ব্যাপারটাকে আমরা দুই ভাই বিশেষ গুরুত্ব দিই। অনেক মানুষের মনেই তো অনেক রকম ধারণা থাকে। আমাদের মনে হয়েছিল মহাদেব বাবুরও অনেক বিষয় আসে,
সেই জন্যেই মনে তার ভাইপো সম্পর্কে অমনি এক ধারণা আছে। যাকগে, দেখতে দেখতে পুজো এসে পড়ল। মহাদেববাবু বললেন, না, এভাবে আর ভালো লাগছে না। কয়েকদিন কলকাতার বাইরে ঘুরে আসি। অবিরাম ব্ল্যাক আউটে মন বিষিয়ে গেছে। তারপর কাকা ভাইপো একদিন কলকাতার বাইরে চলে গেলেন। কয়েকদিন পরে একখানি চিঠি পেলাম যে মহাদেববাবু রাজগিরে গিয়ে উঠেছেন। ওখানকার উষ্ণ প্রসবন ও পাহাড় ঘেরা গ্রাম্য পরিবেশ তাকে নাকি মুগ্ধ করেছে। তিনি এখন কিছুদিন ওখানেই থাকবেন। তারপর কয়েক সপ্তাহ একেবারে চুপচাপ, আর কোনো খবর নেই। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে এসে জয়দেব বলল, দাদা, আজকের খবরের কাগজ দেখেছো? কেন? সকালেই তো পড়েছি। না, তুমি সব পড়োনি। একটি খবর তোমার নজর এড়িয়ে গেছে। কাগজের একটি পাতা খুলে ছোট্ট একটা খবরের দিকে জয়দেব আমার দৃষ্টি আকর্ষণ করল। রাজগীর পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু। সংক্ষিপ্ত সংবাদ: কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল বায়ু পরিবর্তনের জন্য রাজগিরে গিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যায় জরাসন্ধ বৈঠকের ওপর তিনি বেড়াতে যেতেন। গত শনিবার সন্ধ্যার পর বৈঠক থেকে নেমে আসার সময় একটা সাপ দেখে তিনি ভয়ে পিছিয়ে যান। একেবারে পাহাড়ের কিনারায় ছিলেন। পদস্খলনের ফলে প্রায় 100 ফুট নিচে পড়ে যান। তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে। খবরটা পড়ে মনটা খুবই দুঃখিত হলো। বললাম, হ্যাঁ, সত্যি মানুষটা ভালো ছিল, এমন ভাবে অপঘাতে মরলো। খুবই দুঃখ লাগলো শুনে। গত শনিবারে ব্যাপারটা ঘটেছে। আজ বুধবার। আমার ফটো তোলার একটা শখ আছে। অ্যালবামের পর অ্যালবাম জমিয়েছি ছবি তুলে। মহাদেব বাবুরও ছবি তুলেছিলাম। সেলফ থেকে একটা অ্যালবাম নিয়ে দেখতে লাগলাম। জানা চেনা বন্ধু বান্ধবদের মধ্যে মহাদেববাবুরও ছবিটা পেলাম। জহরকোট গায়ে পুরো দস্তুর দেশি পোশাকে তোলা ছবি। ছবিটার দিকে তাকিয়ে আছি, এমন সময় ঘরে এসে ঢুকলো ভূদেব। অশৌচের বেশ, ক্লান্ত কণ্ঠে বলল, কাকাবাবুকে রেখে এলাম। হ্যাঁ, এইমাত্র কাগজে পড়লাম, কিন্তু ব্যাপারটা তো ভালো বুঝলাম না। কি করে যে কি হয়ে গেল আমিও ভালো বুঝলাম না। জরাসন্ধ বৈঠকটা ঠিক উষ্ণ প্রস্রবণের ওপরেই, পাহাড়ের একটা ছাদ বলতে পারেন। কাকাবাবু আর আমি রোজ সন্ধ্যায় সেখানে গিয়ে বসে থাকতাম। সন্ধ্যার পর নেমে এসে স্নান করে হোটেলে ফিরতাম। শনিবার দিন যেই আমরা উঠবার জোগাড় করছি, অমনি একটা সাপ কোথা থেকে যে ছিটকে এসে পড়লো একেবারে কাকাবাবুর পায়ের কাছে। কাকাবাবু লাফিয়ে পিছু হটে গেলেন, কিন্তু সেখানে পিছু হটার জায়গা কোথাও? সে তো একেবারে পাহাড়ের কিনারা। সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে কাকাবাবু একেবারে নিচে পড়ে গেলেন। একেবারে খানেক ফুট নিচুতে পড়লে আর কি কিছু থাকে? আমি যখন নেমে এলাম তখন আর কিছু করার নেই। মনে হলো কলকাতায় নিয়ে আসি। তারপর ভেবে দেখলাম আরো তো হাঙ্গামা করে কাজ কি? শেষ যখন হয়ে গেল তখন সব শেষ করেই যাই। চিতাভস্ম নিয়ে এসেছিলাম, কাল এখানকার গঙ্গায় দিলাম। চেয়ারের ওপর কম্বলে আসনটা বিছিয়ে ভূদেব বিমর্ষভাবে বসে পড়ল। মহাদেববাবুর ফটোখানি তার সামনে ধরে বললাম, এই মাত্র তোমার কাকার ছবিখানা বের করলাম। ছবিটার দিকে তাকিয়ে ভূদেব চমকে উঠল। বলল, এ কি? আশ্চর্য, আমিও তো এতক্ষণ এটা দেখিনি। ফটোয় মহাদেববাবুর নিচের ঠোঁটটার ওপর একটা লাল রেখা। হঠাৎ দেখলে রক্তের দাগ বলে ভুল হবে। এমন একটা দাগ তো ওখানে থাকার কথা নয়। হাত দিয়ে দাগটা মুছতে গেলাম, সমস্ত মুখখানা লাল রঙে মাখামাখি হয়ে গেল। এই লাল রং এখানে কোত্থেকে এলো? আমার টেবিলে তো কোনো লাল কালি নেই। Do like, share, and subscribe to our channel. রক্তে কাকুর মুখখানা অমনি হয়ে গিয়েছিল।
কিন্তু এখানে লাল রং এলো কোত্থেকে? আমার এখানে তো লাল কালি নেই। আশ্চর্য! বলতে বলতে সহসা আমার মনে হলো যেন হাতের অ্যালবামখানা অত্যন্ত ভারী হয়ে উঠেছে, আর অত্যন্ত ঠান্ডাও। অ্যালবামখানা হাতে ধরা যাচ্ছে না। জয়দেবকে বললাম, দেখো দেখো, অ্যালবামখানা কেমন ভারী হয়ে উঠল, বরফের মতো ঠান্ডা বলে মনে হচ্ছে। জয়দেব তাড়াতাড়ি অ্যালবামখানা হাতে নিয়ে টেবিলের ওপর রেখে দিল। বলল, ফটোখানি প্রেতাবিষ্ট হয়েছে, তাই মহাদেবের প্রেতাত্মা এখন এই ঘরেই আছেন। জয়দেব বিলিতি প্রেত চর্চা সমিতির মাসিক পত্র মাঝে মাঝেই পড়ত। বলল, আমি না বিলিতি কাগজে পড়েছি, অপঘাতে যাদের মৃত্যু হয় তারা অনেক সময় তাদের শোবার ঘরে অথবা প্রিয় বন্ধু বা প্রিয় বস্তুর কাছে আসে, আর সেই আগমন বুঝতে পারা যায় এই ঠান্ডা স্পর্শ দিয়ে। অ্যালবামখানি যেভাবে ঠান্ডা হয়েছে তাতে সেই কথাটি সত্য বলে মনে হচ্ছে। এখন যদি প্ল্যানচেট চালানো যায় তাহলে মহাদেব বাবুর যা কিছু বলার আছে তা আমরা এখনই জানতে পারবো। কিন্তু আমি তো আর বসতে পারবো না, আমাকে এখন কয়েকটা জায়গায় যেতে হবে। আমি এখন যাই। ভূতের চেয়ার ছেলে উঠে দাঁড়ালো। অন্যমনস্কের মতো বেরিয়ে যাচ্ছিল। জয়দেব ডাকল। আপনার আসনটা পড়ে রইল যে। ভূদেব ফিরে এসে আসন তুলে নিল। জয়দেব বলল, দাঁড়ান। ভূদেব দাঁড়ালো। দেওয়ালে আপনার দুটো ছায়া পড়ছে কেন? আলো তো আমাদের ঘরে একটা। ভূদেব সভয়ে দেয়ালের দিকে তাকালো, তারপর বলল, আমি যাই, আমি যাই। ভূদেব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ঘর পার করেই অন্ধকার বারান্দা, তারপরেই ফটক। পরক্ষণেই ফটকের সামনে একটা পতনের শব্দ হলো। তাড়াতাড়ি আমরা দুজন বাইরে গেলাম। ভূদেব বারান্দার শেষ সিঁড়ির কাছে পড়ে আছে। ডেকে কোনো সাড়া পাওয়া গেল না। ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দিলাম। চোখে মুখে জল দিলাম। ধীরে ধীরে ভূদেব চোখ মেলল। ভীতি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, গেছে? কে? সেই ছায়া। কিসের কি? তুমি জোয়ান মানুষ, একটা ছায়া দেখে এত ভয় পাচ্ছ? আপনি জানেন না, আপনি বুঝবেন না। ওই তো, ওই তো দাঁড়িয়ে আছে। কই? কোথায়? কে? ওই যে জানলার বাইরে অন্ধকারে। আমরা জানলার দিকে চেয়ে কিছুই দেখতে পেলাম না। কই? কেউ নেই তো। ওই তো রয়েছে, আমি স্পষ্ট দেখছি। না 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 না, আপনি জানলাটা বরং বন্ধ করে দিন। জানলাটা বন্ধ করে দিলাম। ভূদেব ঠক ঠক করে কাঁপতে লাগলো। জয়দেবকে বললাম, বাড়িতে একটা খবর দাও, একজন ভালো ডাক্তার ডাকা প্রয়োজন। বাড়িতে খবর দিয়ে কিছু হবে না। বাড়িতে সারা রাত ছায়াটা আমার পাশে পাশে থাকে, এখানেও ছাড়েনি। ডাক্তার কি ভূতের সাথে লড়বে? বরং আমি বাড়ি যাব না, তার চেয়ে আমি এখানে কিছুক্ষণ ঘুমিয়ে নিই। তবু আপনারা আছেন এখানে, একটু সাহস আছে। বেশ তো, ঘুমাও না। বলো তো কোনো ডাক্তারের কাছ থেকে একটা ঘুমের ওষুধ এনে দিই। না না, ওসবের দরকার হবে না। বলে ভূদেব চোখ বুজল। ঘন্টাখানেক সেইভাবেই কেটে গেল। মনে হলো ভূদেব ঘুমিয়ে পড়েছে। জয়দেব কুকারে রান্না করছিল। এসে বলল, দাদা, রান্না শেষ হয়ে গেছে, উনি ঘুমোন, ততক্ষণ আমরা খেয়ে নিই। এসব তো উনি আর খাবেন না। আমরা দুজন খেতে চলে গেলাম। আহার শেষ করেছি, ঠিক সেই সময় ভূদেবের আর্তনাদ শুনতে পেলাম। তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে এলাম। ভূদেব সোফার উপর বসে আছে। তার দুই চোখ বিস্ফারিত, ভয়, ব্যাকুল। বললাম, কি হয়েছে? ভূদেব সে কথার কোনো সাড়া দিল না। সামনের দেওয়ালের দিকে তাকিয়ে সে তখন বলে চলেছে, মাফ করো কাকু, তুমি আমায় মাফ করো। আমি ঝোঁকের মাথায় অন্যায় করে ফেলেছি। সম্পত্তির লোভে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। না হলে তোমাকে কখনোই আমি পাহাড়ের উপর থেকে ফেলে দিতে পারি বলো? তোমাকে আমি খুন করবো এ কথা কোনোদিনই আমি ভাবিনি। রাজগীর হঠাৎ মাথার মধ্যে কেমন একটা গোলমাল হয়ে গেল। কি যে হলো, কি যে করে বসলাম, এখনো তো ভেবে পাই না। তুমি আমায় মাফ করো কাকু, আমায় মাফ করো তুমি। আপনারা শুনছিলেন
ধীরেন্দ্রলাল ধরের ছবি। গল্প পাঠে কথক ও মহাদেববাবুর চরিত্রে রোহন, জয়দেবের চরিত্রে অরিত্র, ভূদেবের চরিত্রে নবদীপ্ত। শব্দগ্রহণ ও আবহসঙ্গীতে রোহন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম টেলস এন্ড টিউনস। শেষ হল ধীরেন্দ্রলাল ধরের ছবি।